একটা মেয়েকে ভালোবেসে কতকাল এভাবে দেবদাস হয়ে ঘুরে বেড়াবি? তুই তো আমাকে তুলির বিয়ের আরো 2 বছর আগে থেকেই কথাটা বলেছিস। তুলি ছাড়া তুই আর কাউকে ভালোবাসিস না। আজ 4 বছরেও কি এখনো তোর মনের ওই অনুভূতি বদলায়নি? কাউকে ভালোবাসলে সময়ের হিসেব করে ভালোবাসা যায় নাকি? নাকি আজ বলেছি ওকে কাল মন থেকে মুছে দিব? আর এটা কি কখনো সম্ভব হবে? হ্যাঁ, আমি মানছি তোকে, আমি বলেছি আমি তুলিকে আর ভালোবাসি না। কিন্তু দোস্ত, 4টা বছরের প্রতিটি রাত জানে আমি কত চেষ্টা করেছি তুলির জন্য আমার মনে তৈরি হওয়া অনুভূতিকে, ভালোবাসাকে ভুলিয়ে দিতে। কিন্তু আমি ব্যর্থ। আরে কার জন্য তোর এত ভালোবাসা? তুলির জন্য, যে কিনা কিছুদিন আগেও অবধি তোর নামটা পর্যন্ত কারো কাছ থেকে শুনতে চায়নি। ওর কাছে আলফাজ শেখ শিমুল শুধুই একজন খুনি। তুই কার খুনি জানিস? ইশফাকের। আরে ইশফাকের যেদিন রক্তের অভাবে ডেথ হয় সেদিন তুই বান্দরবন শহরে ছিলি না। আর তখন তুই কোথায় ছিলি এটা আমি জানি, মাসুদ জানে, এমনকি আমাদের কলিগরা সবাই জানে। তোকে এত কিছু বলার পরও তুই কিভাবে আমার সামনে দাঁড়িয়ে বলছিস তুই এখনো তুলিকে ভালোবাসিস? দেখ শাকিল, আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর রইল তুলিকে ভালোবাসার কথা, এটা আমার মনের সুপ্ত জায়গায় লুকায়িত ভালোবাসা। আমি চাইলে এই ভালোবাসা তুলি দেখবে, নয়তো কখনো জানবেও না। আমি যবে থেকে তুলিকে ভালোবাসি তবে থেকেই তুলির প্রতি আমার ভালোবাসার অনুভূতিকে লুকিয়ে রাখছি, যা মরণের আগ পর্যন্ত লুকিয়ে রাখব। কারণ তুলির চোখের দিকে তাকালে ইশফাকের অস্তিত্ব অনুভব করি আমি। আমি তো কোনোদিন তুলির এতটা কাছের মানুষ ছিলাম না। আর যদি থাকতাম তবে আমার দেয়া এই আংটিটা হলেও ওর কাছে থাকত। কিন্তু হাতের তালুতে রাখা আংটির দিকে পলকহীন চোখে তাকিয়ে কথাগুলো বলে চুপ করে আছে শিমুল। শাওন বন্ধুর হাতের দিকে তাকিয়ে আছে, এই আংটিটা অনেক চেনা তার। কারণ এই আংটিটা তার বন্ধু টিউশনি করে করে জমানো টাকা দিয়ে আংটিটা কিনেছিল তুলির জন্য। থাক সেসব কথা, এখন বল তোর কি অবস্থা? তোর মা কেমন আছে? শিমুলের প্রশ্ন শুনে শাওনের ধ্যান ভাঙল। তোদের ছেড়ে সিলেটে থাকছি, এটাই অনেক খারাপ লাগে আমার কাছে। কিন্তু কেউ একজনের জন্য আগের মতো এতটা খারাপ লাগে না, বুঝলি? কেউ একজন বলতে কি ভাবি নাকি? ভাবি না, হবু ভাবি। আগামী মাসের 3 তারিখে বিয়ে আমাদের। আজ তো মাসের 20 তারিখ, তার মানে হাতে বাকি আছে 13 দিন। সময় খুবই কম, তাই আগে থেকেই তোদের সাথে দেখা করে ওয়েডিং কার্ড দিয়ে যাচ্ছি। কারণ তোদের মোবাইলে দাওয়াত দিলে পাত্তা পাওয়া যাবে না। প্লিজ দোস্ত, চলে আসিস সিলেটে। একে তো আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারবি, আবার চা বাগানের শহরকে নিজের চোখে দেখে আসতে পারবি। আচ্ছা, যাব। আজ চলি, তুই সময়মতো চলে আসিস আগামীকাল আমাদের বাড়িতে। আসবো মানে দাওয়াত না দিলেও চলে আসতাম। বিয়ে বাড়ি মানে সুন্দর সুন্দর মেয়ে। বিয়ে হয়ে গেলে আর এমন সুযোগ আসবে না। তাই নাতাশার বিয়ের উসিলায় ব্যাচেলার লাইফের শেষ বিয়েতে একটু আনন্দ করা যাবে। শাওনের থেকে বিদায় নিয়ে চায়ের দোকান থেকে বের হলো শিমুল। এরপর বাইক নিয়ে রওনা হলো বাড়ির পথে। ড্রয়িং রুমে বসে আছে নাতাশার বাবা মা। অন্য পাশে বসা নাতাশা, তার দাদি আর তুলির মা নীলুফা বেগম। ওর ছোট চাচা চাচি এবং উনাদের 2 ছেলে আজ বাড়িতে। আলোচনা চলছে নাতাশার বিয়েতে কার কোন দায়িত্ব।
যেহেতু সময় খুবই কম তাই কনভেনশন সেন্টার এত কম সময়ে বুকিং দেয়া যাবে না। তাই হলুদের অনুষ্ঠান ছাদে করব আর বিয়ের অনুষ্ঠান হবে আমাদের গার্ডেন এরিয়ায়। শিমুলকে দেখছি না যে? শিমুলের বাবা প্রশ্ন করলেন শিমুলের মাকে। সকালের নাস্তা খেয়ে যে বের হয়েছে এখনো বাড়িতে ফিরে আসেনি। ছেলেটা আমার কেমন যেন হয়ে গেছে। চেহারায় কোনো উৎফুল্লতা নেই, যা আছে শুধুই গম্ভীরতা। মন খারাপের সুরে কথাগুলো বলে উঠল শিমুলের মা শিউলি বেগম। মেয়ের মন খারাপ দেখে হালিমা বেগম চট করে নিজের মেয়ের জামাইকে বললেন, বাবা, বলছিলাম কি শিমুলের তো বিয়ের বয়স কম হলো না? 32 বছরের তাগড়া যুবক এখন। ভালো একটা মায়া দেইখা ওরে শাদি করাইয়া দাও। দেখবা এখনকার মতো আর থাকবো না। আম্মা, আপনার নাতিকে অনেকবার ওর মা বিয়ের কথা বলেছে, কিন্তু শিমুলের সামনে বিয়ে শব্দটা উচ্চারণ করা যায় না। এত বড় ছেলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছে। আমাদের কাছে প্রতিদিন ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে শিমুলের জন্য, কিন্তু যার জন্য আসে সে যদি রাজি না হয় এতে আমাদের কি বা করার আছে? দুলাভাই, মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই তো? শিমুলের ছোট মামা দুলালের কথায় উপস্থিত সকলের টনক নড়ে। যদি শিমুলের কোনো প্রেম থাকতো তবে ও সবার আগে তৃণাকে বলতো, কিন্তু কই আজ পর্যন্ত তৃণার কাছ থেকে এমন কোনো কথা শুনিনি। আচ্ছা ভাবি, তৃণা কবে আসবে? ননদের মুখ থেকে বড় মেয়ে তৃণার কথা শুনে নীলুফা বললেন, ও হলুদের অনুষ্ঠানের দিন আসবে। ওর স্বামী খুব বেশি ছুটি পায়নি, তাই হলুদ এবং বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করে চলে যাবে। কি নিয়ে এত আলাপ করছো তোমরা? প্যান্টের পকেটে দুহাত রেখে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ল শিমুল। তোকে নিয়ে আলাপ করছিলাম ভাই। তুই বলে শাদি করতে চাস না, তোর আব্বায় কইল। হালিমা বেগমের কাছ থেকে বিয়ের কথা শুনে শিমুল ওর বাবার মুখের দিকে এক পলক তাকিয়ে আবারও ওর নানির মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ে করলে কি হবে? চাকরি করছি, খাচ্ছি, ঘুরছি, এই তো বেশ চলছে জীবন। কিন্তু তোর মা দেখাশোনা করবার লাইগা তো একজন দরকার। তুই বিয়া করলে তোর বউ তোর মায়েরে খেদমত করত, তোর সেবা যত্ন করব। কেন শাদি করতে মানা করছো ভাই? মা, তুমি কি চাও আমি নাতাশার বিয়েতে অ্যাটেন্ড না করি? শান্ত কণ্ঠে কথাটি বলে শিমুল ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। হ্যাঁ হ্যাঁ চাই। মা প্লিজ, বিয়ের কথা বাদ দাও। শিমুলের যেদিন মন চাইবে ও সেদিন বলবে আমাদের। বাবা, তুই কোথাও যাস না, তোর বোনটার মন খারাপ হয়ে যাবে। ওকে যাব না। আমি এখন ঘুমাবো, রাতে কেউ গিয়ে আমার ঘরের দরজায় নক করবে না। কথাটি বলে শিমুল সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছিল, এমন সময় নীলুফা শিমুলকে উদ্দেশ্য করে বললেন, শিমুল, তুলিকে নিতে যাওনি কেন? শিমুল থমকে দাঁড়িয়ে পড়ল। আসলেই তো তুলির কথা ওর স্মরণে এলো না কি করে। সিঁড়ি থেকে নিচে নেমে শিমুল ওর মামির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুলি আসেনি? না, আসেনি। আমি তো ভেবেছি তুমি নিয়ে আসবে, তাই আর কল করিনি, তুলিকে ফিরে আসার কথাও বলিনি। চিন্তিত সুরে কথাগুলো বলে উঠল নীলুফা। শিমুল থুতনিতে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে নাতাশা এবং ওর ছোট চাচার দুই ছেলেকে উদ্দেশ্য করে বলল, এই তোরা যাবি ওই বাড়িতে? ইয়েস। সত্যিই যাবে শিমুল ভাইয়া? হ্যাঁ যাব। তাহলে তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি।
নাতাশা একদৌড়ে ওর ঘরে গিয়ে বোরকা পরে এসে আদিব আর রাদীবের সাথে বাইরে দাঁড়িয়ে শিমুলের জন্য অপেক্ষা করছে। তুলিরে আনতে যাবি ভালো কথা, কিন্তু এতজন যাইতাছোস কেন? শিমুলকে এই প্রশ্নটা করলেন হালিমা বেগম। শিমুল হাসিমুখে তাকিয়ে বলল, আজ 2 বছর পর বড় মামিদের বাড়িতে যাব, তাই আমরা সব ভাইবোন মিলে সেখানে সারারাত পার্টি করে সকালে ফিরে আসব। মামি, আপনার কোনো প্রশ্ন আছে? না বাবা, তোমাদের বাড়ি যখন ইচ্ছা হবে তখনই যাবে, কিন্তু খাবার দাবার রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাব। মা, আমি চলি। শিমুল বাড়ি থেকে বের হয়ে দেখলে আদিব আর রাদীব মিলে সিএনজি ঠিক করে ফেলেছে। শিমুল মুচকি হেসে সিএনজিতে উঠে বসল। গভীর ঘুমে আচ্ছন্ন তুলি। ঘুমের ঘোরে তুলির মনে হচ্ছে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুলি চোখ বন্ধ রেখে মাথার উপর হাত বুলিয়ে দেয়া সেই মালিকটার হাত স্পর্শ করতে চাইল, কিন্তু পারছে না। চট করে চোখ মেলে তাকিয়ে দেখল অন্ধকার এই রুমটিতে ও ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী নেই। কিছুটা ভয় পাচ্ছে তুলি, তবুও মনে সাহস বজায় রেখে বিছানা থেকে নেমে লাইটের সুইচ অন করল। পুরো ঘর আলোকিত হয়ে গেল। তুলি খুব ভালো করে তাকিয়ে দেখল ঘরে আর কেউই নেই এবং জানালা বন্ধ। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। তুলি আতঙ্কে লাফিয়ে উঠল। এত্রাতে কে আসবে ওদের ফ্ল্যাটে? আরও একবার কলিং বেল বাজতেই তুলি দরজা খোলার সিদ্ধান্ত নিল। শরীরে খুব ভালো করে ওড়না জড়িয়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলে দিল। সারপ্রাইজ! তুলি দেখল দরজার ওপারে হাসিমুখে দাঁড়িয়ে আছে আদিব, রাদীব আর নাতাশা। তুলি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নাতাশা এগিয়ে এসে তুলির হাতে চিমটি কেটে বলল, এবার বিশ্বাস হয়েছে যে আমরা এসেছি। নাতাশার কাঁধে থাপ্পড় মেরে বসল তুলি। এরপর নিজের হাতের উপর হাত বুলিয়ে বলল, এত্রাতে তোরা এখানে কি করে এলি? কারণ শিমুল ভাইয়া আমাদের নিয়ে এসেছে। আদিবের মুখ থেকে শিমুলের নাম শুনে তুলি কিছুটা নয় অনেকটাই অবাক হয়ে গেল। তুলি দেখল নাতাশা, আদিব, রাদীবের পিছনে আরও একটি মানুষ এসে দাঁড়িয়েছে। আর সে হলো শিমুল। তোদের বাড়িতে এসেছি বলে আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? বেশি কথা বলিস না নাতাশা, আয় ভেতরে আয়। তুলি দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়াতেই একে একে সবাই ফ্ল্যাটে প্রবেশ করল। আজ সারারাত আমরা গল্প করব পাখি, আই এম সো এক্সাইটেড। নাতাশার কথায় তুলি শিমুলের মুখের দিকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আজ নাতাশা আপুর বিয়ে এবং অনেকদিন পর তুলি আপুদের বাড়িতে আসার উপলক্ষে আমরা আজ সারারাত পার্টি করব। আদিব একটি পেপারকে ফোল্ড করে মাইকের মতো বানিয়ে অ্যানাউন্সমেন্ট করল। শিমুল মুচকি হেসে আদিবকে বলল, নিশ্চয়ই পার্টিতে পেট ভরবে না, তাই না? এখন হালকা পাতলা কিছু খেয়ে নে সবাই। ঠিক বলছো শিমুল ভাইয়া, আমি নাতাশা আর তুলি আপুকে ডেকে নিয়ে আসি। রাদীব এক দৌড়ে রান্নাঘরে গিয়ে নাতাশা আর তুলিকে উদ্দেশ্য করে বলে, আপু তোমরা তাড়াতাড়ি এসো। শিমুল ভাইয়া বলেছে তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে, এরপর সারারাত পার্টি হবে। কথাগুলো কোনোমতে বলে রাদীব আবারও একদৌড়ে চলে গেল। নাতাশা আর তুলি মিলে রান্নাঘর থেকে প্লেট আর গ্লাস এনে ড্রয়িং রুমে ফ্লোরে বিছিয়ে রাখা মাদুরের উপর রেখে দিল। নাতাশা শিমুল, আদিব এবং রাদীবকে ডাক দিতেই ওরা এসে পেতে রাখা মাদুরে বসে পড়ল। রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানিগুলো সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়ে নিল, শুধু তুলি বাদে। কারণ শিমুলের সামনে আজ 4 বছর পর সামনাসামনি এইভাবে খেতে বসেছে।
খাবার শেষ করে সবকিছু গুছিয়ে ফেলল নাতাশা আর তুলি। এদিকে শিমুল, আদিব আর রাদীপ বসে বসে কি নিয়ে যেন আলাপ করছে। নাতাশা আর তুলি এসে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। শিমুল এক পলক তুলির দিকে তাকিয়ে চোখের দৃষ্টি সরিয়ে নিল। তুলির মনে হচ্ছিল শিমুল ওর দিকে তাকিয়ে আছে। তাই তুলি শিমুলের দিকে তাকালো, কিন্তু তুলি দেখল শিমুল আদিবের সাথে কথা বলছে। তুলি শিমুলের মুখের দিকে তাকিয়েছিল। এমন সময় হঠাৎ তুলির নজর আটকে গেল শিমুলের গলায় থাকা চেইনের মধ্যে। তুলি হতভম্ব হয়ে গেল, কারণ শিমুলের গলার চেইনটা তুলির কাছ থেকে 4 বছর আগে ছিনতাইকারী নিয়ে গিয়েছিল। কিন্তু এই ছিনিয়ে নেয়া জিনিসটা শিমুলের কাছে গেল কি করে? তুলি সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, এরপর ধীর পায়ে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তুলিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে শিমুল ভরকে যায়, নড়ে চড়ে বসে। তুলি উপুর হয়ে শিমুলের গলার চেইনটা হাতে নিয়ে শিমুলকে বলল, এইটা তুমি কোত্থেকে পেলে শিমুল ভাইয়া? এইটা আমার চেইন, তুই জানিস না? তুলির হাত থেকে চেইনটা ছাড়িয়ে নিয়ে বলল শিমুল, আমি কিন্তু একবারও চেইনের কথা বলিনি। আমি বলেছি চেইনে আটকে রাখা আংটির কথা। এই আংটিটা তো তুমি আমায় দিয়েছিলে। হ্যাঁ, আমি দিয়েছিলাম, কিন্তু তুই কি এই আংটিটা আগলে রাখতে পেরেছিস? যদি এতই আগলে রাখতি তবে এই আংটি অন্যজন আমার হাতে দিয়ে কেন বলল যে তুলি এই আংটি কেন আলফাজ শেখ শিমুলের কোনো জিনিসই রাখতে চাস না? চিৎকার করে কথাগুলো বলে উঠল শিমুল। শিমুলের আচমকা এমন চটে যাওয়া দেখে তুলিসহ উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। নাতাশা এগিয়ে এসে শিমুলের কাঁধে হাত রেখে বলল, তোমাকে কে বলেছে তুলি তোমার কোনো জিনিস রাখতে চায় না? যে বলেছে সে পুরোটা মিথ্যা বলেছে। আই এম শিওর। কে মিথ্যা বলবে? কণা। তুলির আপন বোন তুলির নামে মিথ্যা কথা বলবে আমার কাছে? কণার কি লাভ আমার কাছে তুলির নামে মিথ্যা কথা বলার? শিমুলের মুখ থেকে কণার নাম শুনে নাতাশা আর তুলি অবাক হয়ে যায়। শিমুল থুতনিতে হাত রেখে ড্রয়িং রুমের এপাশ ওপাশ হাঁটছে। নাতাশা কিছু বলার জন্য উদ্বুদ্ধ হবে এমন সময় তুলি নাতাশার হাত চেপে ধরল। নাতাশা ইশারায় তুলিকে বলল, আমার হাত ছাড় তুলি, আজ যদি এই কথা ভাইয়াকে না বলি তবে ভাইয়া তোকে ভুল বুঝবে। কিন্তু আমি চাই না শিমুল ভাইয়া সত্যিটা জানুক। উনি এই কথা জানলে আমার প্রতি উনার করুণা ছাড়া আর কিছুই হবে না। নাতাশা জোর করে তুলির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এরপর তুলির হাত ধরে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে শিমুলকে বলল, ভাইয়া তুমি বললে না তুলি নাকি তোমার কোনো জিনিস নিজের কাছে রাখতে চায় না, এবং এই আংটিও রাখেনি, তাই তো? শিমুল কোনো জবাব না দিয়ে নাতাশার মুখের দিকে তাকিয়ে রইল। তুলি চোখের ইশারায় বারবার নাতাশাকে বারণ করছে, কিন্তু আজ যেন তুলির কোনো কথা শুনতে রাজি নয় নাতাশা। তাহলে বলো তো, যার হাতের এমন অবস্থা সে কেমন করে তোমার দেয়া আংটি নিজের আঙ্গুলে পড়ে থাকবে? নাতাশা কথাটি বলে তুলির বাম হাত শিমুলের চোখের সামনে তুলে ধরল। শিমুল দেখল তুলির বাম হাতের অনামিকা আর কনিষ্ঠা আঙুলটি নেই। বাম হাতে মাত্র 3টি আঙ্গুল অবশিষ্ট। শিমুলের পুরো শরীর কাঁপছে। শিমুল যখন এই আংটিটা তুলির হাতে তুলে দেয়, ঠিক তখনও তুলির হাতের 5টি আঙ্গুল অক্ষত অবস্থায় ছিল। কিন্তু এখন কি করে হলো এমন? গম্ভীর কণ্ঠে কথাটি বলে উঠল শিমুল, তুই আর কিছুই বলবি না নাতাশা?
তোর আমার কসম লাগে, প্লিজ নাতাশা, আর কিছু বলিস না। তুলির মুখ থেকে এমন কথা শুনে নাতাশা আর শিমুল দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল। তুলি নাতাশার হাত ছেড়ে দিল, এরপর একদৌড়ে ওর ঘরে চলে গেল। শিমুল তুলির পিছনে যেতে চাইলে নাতাশা বাধা দেয়। নাতাশা আদিব আর রাদীপকে বলল পাশের ঘরে গিয়ে শুয়ে পড়তে, রাত হয়েছে অনেক। আদিব আর রাদীপ চলে যেতেই নাতাশা শিমুলের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমি চাইলেও এখন তোমাকে সত্যি ঘটনা জানাতে পারবো না, কিন্তু আমি চাই তুমি এই ঘটনা সত্যিটা জেনে যাও। আর এইটাও যেন জানতে পারো ঠিক কী কারণে কণা আপু এমন করেছে তুলির সাথে। এমন সময় নাতাশার মোবাইলে কল এলো, সাইমন কল করেছে। নাতাশা কল রিসিভ করে তুলির মায়ের ঘরে চলে গেল কথা বলতে বলতে। শিমুলের চোখের সামনে বারবার তুলির আঙ্গুলবিহীন হাত ভেসে উঠছে। শিমুল দীর্ঘশ্বাস ফেলে তুলির ঘরের দিকে হেঁটে যাচ্ছে, কারণ এখন ওর তুলির সাথে কথা বলা প্রয়োজন। পরিবারের কেউই যেহেতু এতদিন ওকে সত্যি ঘটনা জানায়নি, তবে আজ যে সে এই ঘটনা জানতে পারবে, এই কথার গ্যারান্টি কি? শিমুল তুলির রুমের দরজায় কড়া নাড়তেই তুলি ওপাশ থেকে বলে উঠল, দরজা খোলা আছে, চলে আয় নাতাশা। শিমুল আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। তুলি ঠিক তখনও জানালা দিয়ে রাতের আকাশকে দেখছিল। তাই এই ঘরে নাতাশা নয়, বরং শিমুল এসেছে, এই ব্যাপারটা তুলি টের পায়নি। তুলি। শিমুলের মুখ থেকে নিজের নাম শুনে চমকে উঠে তুলি। জানালা থেকে মুখ সরিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখে শিমুল এসেছে ওর ঘরে। তুলি জানালার কাছ থেকে সরে এসে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কিছু লাগবে? পুরো ঘটনা কিভাবে ঘটেছে আমি জানতে চাই তুলি, কিন্তু আমি যে বলতে চাই না। কেন তুই বলতে চাইছিস না? আমি জানি না, কিন্তু আমি তোমায় সত্যি ঘটনা বলতে পারবো না। আমি এতকাল ভেবেছি তুই আমার দেয়া আংটিকে অগ্রাহ্য করে ফেরত দিয়েছিস কণাকে দিয়ে, কিন্তু আজ 4 বছর ওর জানতে পারলাম তোর হাতের আঙ্গুল দুটো নেই। তুলা রে, বল না আমাকে, তোর এত সুন্দর হাতের কে এমন অবস্থা করেছে? আমি তোর শিমুল ভাইয়া, যে তোকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করেছি। আমি কখনো এমন কোনো কাজ করিনি যার জন্য হলেও তুই বিন্দুমাত্র কষ্ট পেয়েছিস। বল না তুলি, কি হয়েছিল? তুলির দুচোখ ভিজে উঠেছে। আজ কতগুলো দিন পর তার শিমুল ভাইয়ের মুখ থেকে তুলা ডাক শুনতে পেয়েছে। তুলি শিমুলের সামনে থেকে সরে গিয়ে খাটের উপরে বসল। শিমুল তুলির মুখের দিকে তাকিয়ে আছে, কারণ শিমুল জানে তুলি কখনো শিমুলের অনুরোধকে অগ্রাহ্য করতে পারবে না। তুমি যেদিন এই আংটিটা আমায় দিলে, সেদিন আমি আংটিটা না পরে বক্সে রেখে দিয়েছিলাম। এত দামি একটা জিনিস যদি আমি হারিয়ে ফেলি এই ভয়। আমি তো তোকে বলেছিলাম সবসময় এই আংটিটা পরে থাকতে। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দিতে যে আমি এই আংটিটা তোকে দিয়েছি। তোমার কথা শোনাই আমার কাল হয়েছিল। তুমি চাকরিতে জয়েন করার পর হুট করে একদিন ফুপি কল দিয়ে বলল তোমাদের বাড়িতে যেতে। আমিও খুশি হয়ে তৈরি হয়ে নিয়েছিলাম তোমাদের বাড়িতে যাব বলে। আলমারি থেকে পার্সটা নিয়ে বের হয়ে যাব, এমন সময় তোমার দেয়া আংটিটার কথা আমার মনে পড়ে। ড্রয়ার খুলে আংটির বক্স থেকে আংটিটা নিয়ে অনামিকা আঙুলে পরে নেই। এমন সময় কণা আপু এসে আমার হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কে দিয়েছে এই আংটি। তখন আমি তোমার নাম বলি যে শিমুল ভাইয়া দিয়েছে। আপু তোমার নাম জানার পর কেমন যেন চটে যায়। আমাকে ধমক দিয়ে বলে আংটি খুলে ওকে দিয়ে দিতে। আমি দিব না বলেছিলাম, তাই আপু আমার সাথে জোরজবরদস্তি করে চেয়েছিল আঙ্গুল থেকে আংটিটা খুলে নিতে।
সেদিন আমার ঘরে দাদি ঘুমিয়েছিল, তাই উনার সুপারি কাটার যন্ত্রটা টেবিলের উপর পড়েছিল। আপু যখন দেখল জোরজবরদস্তি করেও আংটি নিতে পারছে না, তখন আমাকে পেছনে থেকে ঝাপটে ধরে আর দাদির সুপারি কাটার যন্ত্রটা দিয়ে আমার বাম হাতের 2 আঙ্গুল কেটে নেয়। আমার গগনবিদারী চিৎকার শুনে মা আর দাদি ঘরে এসে আমার রক্তাক্ত হাত আর পাশে দাঁড়িয়ে আছে কণা আপু। আমি এতটা নৃশংসতা মেনে নিতে পারিনি, মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলি। 2 দিন পর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি। আমার বাম হাতে ব্যান্ডেজ। সেদিন মা আমাকে বলে আমি যেন আমাদের পরিবারের কাউকে না জানাই যে আপু আমার হাতের 2 আঙ্গুল কেটে নিয়েছে। আজও কেউ জানে না কে আমার হাতের এমন অবস্থা করেছে, শুধুমাত্র নাতাশা ছাড়া। আংটিটা সেদিনের পর থেকে আমার কাছে নেই। হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসার পর অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আজ 4 বছর পর তোমার কাছে পেলাম। মেকি হাসি দিয়ে কথাগুলো শেষ করল তুলি। শিমুলের 2 চোখ ভারী হয়ে উঠেছে, তাই তুলির সামনে থেকে উঠে ঘর ছেড়ে বের হয়ে গেল। তুলি ওর বাম হাত চোখের সামনে মেলে ধরল, এরপর এক পলক তাকিয়ে হাত নামিয়ে ফেলল। সে রাতে শিমুল বা তুলি কেউই ঘুমাতে পারেনি। পরদিন সকালে আদিব, রাদীব এবং নাতাশা ঘুম থেকে জাগার পর সবাই মিলে শিমুলদের বাড়িতে ফিরে যায়। সে রাতের ঘটনার পর থেকে তুলি নিজেকে শিমুলের কাছ থেকে আরও গুটিয়ে নিয়েছে। বাকি সবার সাথে যেরকম আচরণ করছে শিমুলের সাথেও ঠিক সেরকমই, কিন্তু পরিমাণে অল্প। দেখতে দেখতে নাতাশার হলুদের দিন চলে এলো। সকাল 10টায় বাড়ির গেটের কাছে একটি সিএনজি এসে থামল। সিএনজি থেকে নেমে এলো তুলির বড় বোন কণা আর ওর স্বামী সুমন। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে ছিল শিমুল, কিন্তু যখন দেখতে পেল কণা আর ওর স্বামী এসেছে, ঠিক তখনই ছাদ থেকে নেমে গেল। কণা আর সুমন বাড়িতে প্রবেশ করে পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে কুশলাদি বিনিময় করল। বাড়ির গুরুজনেরা সুমনের ব্যবহার দেখে অনেক খুশি। ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে তুলি, কারণ ও সুমনের সামনে পড়তে চায় না। তুলি যখন নিজের গা বাঁচানোর জন্য সুমনের সামনে যাচ্ছে না, ঠিক তখনই শিমুল এসে তুলির হাত ধরে ড্রয়িং রুমে বসে থাকা কণার সামনে গিয়ে দাঁড়ায়। শিমুলকে দেখে কণা হাসিমুখে জিজ্ঞেস করে, কি রে, কেমন আছিস? ভালো আছি, তোর কি অবস্থা? আছি ভালো, তোর এখনো এই অভ্যাসটা গেল না? শিমুলের হাতের মুঠোয় রাখা তুলির হাতের দিকে তাকিয়ে কথাটি বলল কণা, তোর ও তো স্বভাবটা গেল না। আমি কোথায় কি করি না করি সেখানে তোর কথা বলতেই হবে। শিমুলের এমন উত্তর শুনে কণা জোর করে মুচকি হেসে উঠল। শিমুল তুলির হাত ধরে সোফায় পাশাপাশি বসে পড়ল। তুলি সুমনের মুখোমুখি বসায় অপ্রস্তুত হয়ে পড়েছে। সুমনের লোলুপ দৃষ্টি তুলির পুরো শরীরে বিচরণ করছে। শিমুল বুঝল কি না জানা গেল না, কিন্তু শিমুল ফের কণাকে প্রশ্ন করল, তুলির সাথে তোর কি এমন হয়েছিল যার কারণে তুই ওর হাতের আঙ্গুল কেটে নিয়েছিস? ওহ, আমার নামে বিচার দেয়া হয়ে গেছে। আঙ্গুল কেটেছি, বেশ করেছি, ও কেন তোর দেয়া আংটি পরবে? তুই কি ওর প্রেমিক নাকি স্বামী? তুলির দিকে তাকিয়ে কথাটি বলল কণা। কণার কথা শুনে শিমুলের কপালের শিরা ফুলে উঠেছে। তুলি, আমার কি হয় সেটা পরে জানবি। তার আগে এটা বল, তুলির সাথে এরকম একটা কাজ তুই কিভাবে করলি? তোর হাত কাঁপল না?
না, হাত কাঁপেনি। কারণ তুলির জন্য আমার মাকে তোর নানির কাছে অপমানিত হতে হয়েছে। মামিকে নানির জন্য অপমানিত হতে হয়েছে মানে? নানি ও নানি। শিমুলের ডাক শুনে হালিমা বেগম ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে জিজ্ঞেস করলেন, কি রে, ডাকছিস কেন শিমুল? কণা এসব কি বলছে? তুলির জন্য নাকি তুমি বড় মামিকে অপমান করেছো? আর এই জন্যই নাকি কণা তুলির এত বড় একটা ক্ষতি করেছে? তুলি কি করেছে? শিমুলের জোর গলায় কথা শুনতে পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো শিউলি, নীলুফা এবং তুলির ছোট চাচি। আমি বড় বৌমারে অপমান করমু কেন? আমি তো খালি ওরে বুঝাইছি যে তুলিরে যেন তোর থেইক্কা দূরে রাখে। এই কথা হইন না, এই কালনাগিনী ওর বইন্ডার আঙ্গুল কাইটটা হালায় দিছে। হালিমা বেগমের কথা শুনে কণা ফুঁসে উঠেছে। শিউলি এসে উনার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন, মা, তুমি কেন বলেছ তুলি শিমুলের কাছ থেকে দূরে থাকবে? কারণ তোর পোলায় তুলিরে ভালোবাসে। ওর মতো মায়ারে আমার নাতি ভালোবাসবো কেন? বাপ নাই, ভাই নাই, শাদির পর আমার নাতি শ্বশুরবাড়ির আদর পাইব কই? এখন তো এই মায়া বিয়ের রাতে জামাইরে খায়া বইয়া রইছে। দেখছোস আমি বারণ করছি দেইক্ষা, নয়তো আমার নাতিডারে খায়া ফেলাইতো এই পোড়া কপালি। মা, কি বলছো তুমি এইসব? ভাইয়া আমাদের কি না করে দিয়েছে? তোমার ছোট ছেলেকে চাকরির জন্য টাকা দিয়েছে। আমার শিমুলের চাকরির জন্য যত টাকা লেগেছে সবই তো বড় ভাইয়া দিয়েছে। আর তুমি কি না বলছো আমার শিমুল শ্বশুর বাড়ির আদর পাবে না? তুলি না তোমার বড় ছেলের মেয়ে? ওকে নিয়ে কিভাবে তোমরা এতটা অন্যায় করতে পারো? আমার শিমুল যদি তুলিকে ভালোবাসে, এর চেয়ে খুশির সংবাদ আর কি বা হতে পারে? আমি তো খুশি খুশি তুলিকে আমার শিমুলের বউ হিসেবে মেনে নিব। শিউলির কথা শুনে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নিচু করে ফেলেছে। মামি, আপনার বড় মেয়ে আপনার ছোট মেয়ের আঙ্গুল কেটে দিয়েছে। আর আপনি কিনা সবার কাছ থেকে বিষয়টা গোপন করেছেন। কিন্তু কেন? নীলুফা বেগম চোখের পানি মুছে শিমুলকে বললেন, তখন কণার বিয়ে ঠিক হয়েছে। এমন সময় যদি ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর নিষ্ঠুরতার খবর জানতো তবে ওর বিয়ে ভেঙে যেত। তাই বুকে পাথর চেপে সবার কাছ থেকে এই ঘটনা গোপন রেখেছি। তুমি ছাড়া সবাই জানতো যে তুলির আঙ্গুল অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছে। ইশফাক তো সবকিছু জেনেই তুলিকে বিয়ে করতে রাজি হয়েছে। কেন ইশফাক তোমায় কিছু বলেনি? হয়তো নিজের হবু স্ত্রীর কমতি নিয়ে কারো সামনে আলোচনা করতে চায়নি। শিমুল কথাটি বলে কণার পাশে গিয়ে দাঁড়ালো, এরপর সকলকে উদ্দেশ্য করে বলল, বাবা আর মা, তোমরা চাইতে যেন আমি বিয়ে করি। আজ বলছি আমি তুলিকে বিয়ে করতে চাই তোমাদের অনুমতি নিয়ে। তুই আমাকে বিয়ে করবি তো তুলি? শিমুলের কাছ থেকে হুট করে বিয়ের প্রস্তাব পেয়ে তুলি কিছু বলার সাহস হারিয়ে ফেলেছে। শিমুলের কাছ থেকে এমন সংবাদ শুনে শিমুলের বাবা মা খুশি হয়ে গেলেন। কণা আর হালিমা বেগমের মুখে আকাশের কালো মেঘ দেখা দিয়েছে। আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না। আমি উনার যোগ্য নই। কি আছে আমার? লেখাপড়া খুব বেশি নেই, হাতের আঙ্গুল নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমি বিধবা। আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না।
কথাটি বলে একদৌড়ে উপরের ঘরে চলে যায় তুলি। শিমুল সহ উপস্থিত সবাই অবাক হয়ে তুলির যাওয়ার পথে তাকিয়ে আছে। এখন কি হবে শিমুল? তুলি তো মনে হয় রাজি হবে না। চিন্তিত ভঙ্গিতে কথাটি বললেন শিউলি বেগম। আমি জানি কি করে তুলিকে রাজি করাতে হবে। তোমরা কাজীকে কল করো, আজই তুলির সাথে আমার বিয়ে হবে। কথাটি বলে শিমুল সিঁড়ি বেয়ে তুলির পিছু পিছু চলে গেল। তুলি নাতাশার ঘরে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এমন সময় শিমুল এই ঘরে এসে দরজার খিল এঁটে দিল। তুলি ব্যাগ গুছানো বাদ দিয়ে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করল, তোমাকে আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? শিমুল ভাইয়া, আমি তোমাকে বিয়ে করব না। কেন? আমার মধ্যে খারাপ কি আছে? তোমার মধ্যে খারাপ কিছুই নেই, কিন্তু আমি তোমাকে যতবার দেখি ঠিক ততবার মনে পড়ে যায়। শুধুমাত্র তোমার কারণে ইশফাক মারা গেছে। যদি তুমি একটিবার আমার কল ধরতে তাহলে ইশফাক হয়তো বেঁচে থাকত। আর আমি সমাজের কাছ থেকে এতটা লাঞ্ছনা পেতাম না। আমার কারণে ইশফাক কেন মারা যাবে? হ্যাঁ, আমি মানছি সেদিন আমি তোর কল রিসিভ করতে পারিনি, কিন্তু আমি যদি তোর কল রিসিভ করতাম তবুও আমি ইশফাককে রক্ত দিতে পারতাম না। কারণ আমি যশোরে ছিলাম আর তোরা চট্টগ্রামে। এত দূর থেকে রওনা হলেও আমি সঠিক সময়ে পৌঁছাতে পারতাম না। ইশফাক আমার বন্ধু ছিল। আমিও মৃত্যুতে কষ্ট পেয়েছি, কিন্তু তাই বলে ওর মৃত্যুর জন্য তুই আমাকে দায়ী করতে পারিস না তুলি। আমি কিছু জানতে চাই না, শুধু এটা জানি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুই যদি আমাকে না করিস তবে আমি আমার লাইসেন্স করা পিস্তলের দুটো গুলি নিজের মাথায় চালিয়ে সুইসাইড করব তুলি। শিমুলের মুখ থেকে সুইসাইডের কথা শুনে তুলি শিমুলের দিকে তাকিয়ে দেখল। শিমুল ওর পকেট থেকে পিস্তল বের করে নিজের কপালের একপাশে ঠেকিয়ে তুলিকে কথাগুলো বলে, তুমি উল্টাপাল্টা কিছু করবে না। আমি করব। কারণ তোরা কেউই আমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিস না। এখন তুই বল, তুই কি করবি? আমি তোর কাছে কিছুই চাই না, তুই শুধু নামেমাত্র আমার স্ত্রী হয়ে থাকিস তুলি। তুই যদি আজ আমায় ফিরিয়ে দিস তবে আমি সত্যি সত্যি সুইসাইড করব। তুলি জানে শিমুল যেহেতু বলেছে তার মানে ও এই কাজটা করবে। ওর একটা না উচ্চারণ হয়তো শিমুলের মৃত্যুর কারণ হতে পারে। তুলি নিরুপায় হয়ে শিমুলকে বিয়ে করতে রাজি হয়ে গেল। সেদিন দুপুর 12টা নাগাদ তুলির সাথে শিমুলের বিয়ে হয়ে যায় পরিবারের সকলের উপস্থিতিতে। সন্ধ্যায় নাতাশার হলুদের অনুষ্ঠান নিয়ে সবাই যখন ব্যস্ত ঠিক তখনই নাতাশা এসে জানায় তুলি ওর ঘরে নেই। শিমুল একদৌড়ে নাতাশার ঘরে গিয়ে দেখে তুলি সেখানে নেই। শিমুল ধীর পায়ে খাটের উপরে গিয়ে বসল। এমন সময় শিমুলের মোবাইলে একটি মেসেজ এলো। শিমুল ঝাপসা নয়নে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখল, তুমি বলেছিলে না তোমার নামে মাত্র স্ত্রীর দরকার। এই দেখো আমি তোমার নামে মাত্র স্ত্রী হয়ে চলে এলাম বহুদূরে। কখনো আমাকে খুঁজে পাবে না। ভালো থেকো আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। কারণ আমি কখনো তোমার কাছে ফিরে আসব না। বাবার পরে আমার জীবনে এমন একজন পুরুষ এসেছিল, যার হাতে হাত রেখে নির্দ্বিধায় জীবনের বাকি পথ অতিক্রম করা যায়। সেই ছোটবেলা থেকে আমার জীবনের প্রত্যেকটি ধাপে আমি সেই মানুষটাকে আমার পাশে পেয়েছি। আমার পড়াশোনা, সমাজের কিছু কাপুরুষের খারাপ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা, সবকিছু সেই পুরুষটা করে এসেছে একজন অভিভাবক হিসেবে। আমি এতকাল অবধি জেনে এসেছি সে শুধুই আমার শুভাকাঙ্ক্ষী।
কিন্তু পরে আমি জানতে পারলাম তার কেয়ারিংয়ের পিছনে শুধু আমার জন্য এক সমুদ্র ভালোবাসা ছিল। আর আমি এই এক সমুদ্র ভালোবাসাকে একজন শুভাকাঙ্ক্ষীর শুভকামনা ভেবে এসেছি। কিশোরী মন কখনো সেই মানুষটাকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চায়নি। সে চেয়েছিল, কিন্তু মা আর দাদির বারণ পেয়ে সেই চাওয়া হারিয়ে যায় কালের গর্ভে। শিমুল ভাইয়ের একটু আধটু কেয়ারিং, বকা, শাসন সব আমার মনে দাগ কেটেছে। নিজের মনের কাছে প্রশ্ন করার আগে হঠাৎ ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে গেছে। বাবার হঠাৎ মৃত্যু, এরপর আমার বড় আপুর কাণ্ড, সর্বশেষ ইশফাকের সাথে আমার বিয়ের মাধ্যমে শিমুল ভাইয়ার সাথে আমার একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তো সেই মানুষটা তোমার স্বামী। ভাগ্য তোমাদের মিলিয়ে দিয়েছে। তবে কেন তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? তাকে স্বপ্নে চাওয়ার মতো যোগ্যতা আমার নেই। কি নেই তার? ভালো চাকরি, গুড লুকিং, শার্প মাইন্ড। আর আমার কি আছে? না আছে লেখাপড়ার যোগ্যতা, বিধবা, সাথে অকেজোহাত। চলে এসেছি আমি কারণ আমাকে নিয়ে চললে বরং উনাকে অপদস্থ হতে হবে। যদি কখনো সে তোমাকে খুঁজে পায় তখন তুমি কি করবে? তার কাছে ফিরে যাব, কিন্তু সে কখনোই আমাকে খুঁজে পাবে না। এতটা আত্মবিশ্বাস ঠিক নয় তুলি, কারণ সে পুলিশ ডিপার্টমেন্টের লোক। তোমাকে খুঁজে বের করা তার জন্য বাম হাতের খেলা। সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে মুচকি হেসে ফেলল তুলি। আজ 4 দিন ধরে একটি এতিমখানায় অবস্থান করছে তুলি। তুলির শিক্ষকের সহায়তায় এই চাকরিটা পেয়েছে তুলি। এতিমখানার ম্যানেজারের মেয়ের সাথে বসে এতক্ষণ আলাপ করছিল তুলি। আমি আসছি তুলি, গতকাল সময়মতো চলে এসো বাকি বাচ্চাদের সাথে নিয়ে। জি চলে আসব। মেয়েটি অফিস থেকে বের হয়ে গেল। তুলি অফিস রুম থেকে বের হয়ে বাচ্চাদের রুমে চলে গেল। তুলির দায়িত্ব এখানকার বাচ্চাদের দেখাশোনা করা। কোনো খবর পেলি তুলির? শিমুলের মুখের সামনে এক লোকমা ভাত তুলে দিয়ে জিজ্ঞেস করল শিমুলের মা শিউলি। তোমার ভাইঝি তো আমাকে মেরে ফেলার জন্য পণ করে রেখেছে বুঝলে। নয়তো এই শহরে যে জায়গায় ওর লাস্ট লোকেশন দেখাচ্ছে সেখানে গিয়ে দেখি বাস স্টপ। ও এই শহর থেকে বের হবার আগে হয়তো ওর মোবাইলের সিম খুলে ফেলে দিয়েছে, এরপর নতুন সিম লাগিয়েছে। একটু সুযোগ রেখে যায়নি তোমার ভাইঝি। মা আর খাবো না, ভালো লাগছে না। শিমুল এক গ্লাস পানি খেয়ে উঠে চলে গেল। শিউলির নিজের ছেলের জন্য ভীষণ খারাপ লাগছে। কই ছেলেটাকে এখন সুখী দেখবে ভেবেছিল, আর তুলি কি না না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। ভাগ্যিস সেদিন নাতাশার হলুদ এবং বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কারণ শিমুল পরিবারের সবাইকে বারণ করে দিয়েছিল যে শিমুলের সাথে তুলির বিয়ে হয়েছে। এই খবর যেন কারো কানে না পৌঁছায়। যদি একবার বিয়ের খবর জানতে পারে তবে বউ কই জিজ্ঞেস করে মাথা নষ্ট করে ফেলবে, সাথে নাতাশার বিয়েতে ইফেক্ট পড়বে। নাতাশার বিয়ে তো খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে। এখন তুলিকে খুঁজে পেলেই হলো। শিমুলের মা আর কিছুই চায় না। উনার কাছে উনার সন্তানদের চেয়ে বড় আর কিছু নেই। শিমুল যখন ঘরে এলো তখন ওর মোবাইল বেজে উঠল। চার্জ থেকে মোবাইল বের করে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শিমুলের বন্ধু শাকিল বলল, কি রে দোস্ত, আজ 1 তারিখ মনে আছে তোর? আমার বিয়েতে আসবি না? নাকি নাতাশার বিয়েতে যাইনি বলে তুই আমার বিয়েতে আসবি না? না রে, তেমন কিছুই না। তবে মনে হয় না আসতে পারবো। এতদিন মানুষের নিখোঁজ হওয়া আত্মীয়কে খুঁজে বের করেছি।
আর আজ কয়েকদিন ধরে তুলিকে খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কেন, তুলির আবার কি হলো? দোস্ত, তুলি আমাকে ছেড়ে আর এই শহরকে ছেড়ে চলে গিয়েছে। আরে বেটা, এই আর নতুন কি? তুলি সবসময় তোকে ছেড়ে চলে যায়। কোথাও বেড়াতে গিয়েছে হয়তো। চিন্তা করিস না, ও ঠিকই চলে আসবে। শাকিল, পুরো কথা শুনে এরপর কথা বলিস ফাজিল। আরে তুলির সাথে আমার বিয়ে হয়েছে, ও এখন আমার স্ত্রী, শিমুলের স্ত্রী তুলি। এই কথা শুনে শাকিল অবাক হয়ে জানতে চাইল কিভাবে এই ঘটনা সম্ভব হয়েছে। শিমুল একে একে সব ঘটনা খুলে বলল। সবটা শুনে শাকিল বলল, ও চায় না তোরা ওকে খুঁজে পাস, তাই এইভাবে সিম বদলে ফেলেছে। যে নিজ থেকে হারাতে চায় তাকে কি করে খুঁজে পাবি? আচ্ছা, তুলির ছবি দিতে পারবি আমায়? অবশ্যই, তুই খুঁজে বের করতে পারবি। আরে বেটা, আমরা বিভিন্ন এলাকার থানায় তুলির ছবি দিয়ে রাখলে অবশ্যই কেউ না কেউ ওর খোঁজ আমাদের জানাতে পারবে। আচ্ছা, তোর হোয়াটসঅ্যাপে আমি ছবি দিয়ে দিব। প্লিজ দোস্ত, একটু চেষ্টা করিস। চেষ্টা করব মানে, এটা আমার বন্ধুর জীবনের প্রশ্ন। ভালো থাকিস দোস্ত, আর চেষ্টা করিস আমার বিয়েতে আসার। আমি, রনি, সজীব, সাব্বির সবাই আমরা তোর অপেক্ষায় আছি। সেই কবে থেকেই আমরা সবাই প্ল্যান করে রেখেছি কবে তোর সাথে দেখা করব। চেষ্টা করব দোস্ত। তুই একটু চেষ্টা করে দেখ তুলির কোনো খবর জানতে পারিস কিনা। ওকে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। শিমুল কল কেটে দিল। এরপর ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটি ছবি বের করল। ছাই রঙের 3 পিস পরনে ঘোমটা দেয়া তুলি, আর মেরুন শার্ট, কালো জিন্স পরনে শিমুল। সেদিন এক মুহূর্তের জন্যে হলেও স্বামী স্ত্রী হিসেবে তুলি আর শিমুল পাশাপাশি বসে ছিল। এই মুহূর্তটা হচ্ছে শিমুল আর তুলির বিয়ের পরের। ছবিতে সেদিন তুলির মুখ দেখে বোঝার উপায় নেই যে ও বাড়ি থেকে পালিয়ে যাবার প্ল্যান করেছে। তোকে ভালোবাসার পর থেকে আমি যতদিন ধরে কষ্ট পাচ্ছি, এই সব কিছু আমি সুদে আসলে ফেরত নেব তোর থেকে। খালি তোকে একবার পেয়ে নেই, এরপর তোকে আমার বুকের মাঝে চেপে রাখবো তুলা। এই বুকের মায়ে পড়ে তুই আর কোনোদিন কোথাও যেতে চাইবি না আমাকে ছেড়ে। ছবিতে থাকা তুলির দিকে তাকিয়ে কথাগুলো বলছে শিমুল। এমন সময় মোবাইল বেজে উঠল শিমুলের। শাকিল কল করেছে। হ্যালো দোস্ত, মনে কর তুই তোর বউকে পেয়ে গেছিস। সিলেটের বাসে উঠে রওনা হও, তোর বউ এই সিলেট শহরে আছে। শিমুল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পুরো শরীর কাঁপছে। তুলিকে পাওয়া গেছে, এই সংবাদটা পাওয়ার জন্য আজ 4 দিন শিমুলের কান দুটো যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আর আজ সেই অপেক্ষার অবসান ঘটল। তুই সত্যি বলছিস শাকিল? আরে হ্যাঁ বেটা, সত্যি বলছি। তুই রওনা হও এখনই। তোর পরিবারের কারো সাথে বলবি না যে তুই তুলির খোঁজে সিলেট যাচ্ছিস, নয়তো তুলির পরিবারের কেউ তুলির সাথে যোগাযোগ করে তুলিকে অ্যালার্ট করে দিতে পারে। ওকে ওকে, বলবো না। আমি রওনা দিচ্ছি। শিমুল মোবাইল রেখে লাগেজ গুছিয়ে ওর মা এবং বাবার থেকে অন্য কেসের কথা বলে বিদায় নিয়ে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে জাগার পর তুলি তাড়াহুড়ো করে এতিমখানার বাচ্চাদের জাগিয়ে তুলল। এরপর ওদের ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে তৈরি করে নিজেও তৈরি হয়ে নিল। তারপর একটি মিনি বাস এতিমখানার গেটের কাছে এলে তুলি এবং ইয়াসমিন খালা মিলে বাচ্চাদের নিয়ে রওনা হয় এতিমখানার ম্যানেজার কামরুল হাসানের বাড়িতে।
চলন্ত বাসে বসে জানালা দিয়ে সিলেট শহরের অকৃত্রিম সৌন্দর্য দেখে মুগ্ধ তুলি। চট্টগ্রাম শহরের সবুজাভ প্রাকৃতিক সৌন্দর্য যেন সিলেট শহরের সৌন্দর্যের মাঝে বিদ্যমান। তুলিকে একবার ইয়াসমিন খালা বলেছিল বিছানাকান্দি নামক একটি জায়গা আছে, যদি একবার সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলি দেখে তবে মুগ্ধ হয়ে আর সেখান থেকে আসতেই চাইবে না। অবশেষে বাস এসে থামল একটি বাংলো বাড়ির সামনে। এতিমখানা ট্রাস্ট থেকে নাকি এই বাড়িতে থাকতে দেয়া হয়েছে কামরুল হাসানকে। উনি পরিবার নিয়ে থাকেন এই বাড়িতে। এক ছেলে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে, আর মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছে এখানকার স্থানীয় থানার পুলিশ এসআই এর সাথে। সেই বিয়ে উপলক্ষে আজ তুলি, ইয়াসমিন খালা সহ এতিমখানার বাচ্চাদের নিয়ে আজ এই বাড়িতে এসেছে। তুলি আর ইয়াসমিন খালার সাহায্যে একে একে 15 জন বাচ্চা বাস থেকে নেমে বাড়ির গেট দিয়ে ঢুকে পড়ল। বাচ্চাদের দেখতে পেয়ে কামরুল হাসান হাসিমুখে এগিয়ে এলো গেটের কাছে। এরপর সব বাচ্চাদের বাড়ির ভিতরে যেতে বলে তুলির সামনে এসে দাঁড়ালেন কামরুল হাসান। তুলি আর ইয়াসমিন খালা কামরুল হাসানকে সালাম দিলে কামরুল হাসান সালামের ওর দিয়ে বললেন, কোনো সমস্যা হয়নি তো? আর তুলি, কেমন অনুভূতি হচ্ছে বাচ্চাদের সাথে কাজ করতে পেরে? অনেক দামি অনুভূতি অনুভব করছি স্যার, চাইলেও আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। বাচ্চারা অনেক ভালো এবং প্রাণবন্ত। ওদের সাথে দেখা হবার পর থেকে জগতের এক নতুন পৃথিবী আবিষ্কার করতে পেরেছি। ওদের জন্য যেন আল্লাহ তাআলা আলাদা এক পৃথিবী সৃষ্টি করেছেন। আমি বুঝতে পারছি তোমার ম্যাডামের অনুরোধে তোমাকে এরকম একটা জবে আমি হায়ার করেছি। তুলি, বাচ্চাদের হ্যান্ডেল করতে গেলে একজন ধৈর্যশীল নারীর প্রয়োজন ছিল এবং তোমার ম্যাডামের কারণে হোক আমি বাচ্চাদের জন্য একজন যোগ্য মানুষ খুঁজে পেয়েছি। ওরা তোমাকে কয়েকদিনে ভালোবেসে ফেলেছে এবং তুমিও ওদের ভালোবেসে আগলে রাখছ। সবই আপনাদের দোয়ায় স্যার। দোয়া করবেন আমি যেন ওদের আগলে রাখতে পারি। তা তো বটেই। তোমরা ভেতরে যাও, তোমাদের আন্টি এবং সোমা তোমাদের জন্য অপেক্ষা করছে। তুলি আর ইয়াসমিন খালা একসাথে বাড়িতে প্রবেশ করল। বাড়িতে প্রবেশ করতেই তুলির সাথে সর্বপ্রথম দেখা হয়ে গেল কামরুল স্যারের মেয়ে সোমার সাথে। সোমার তুলিকে দেখো হাসিমুখে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, এত দেরিতে এলে কেন? কোথায় দেরি করে এলাম? মাত্র তো সকাল 9টা বাজে। বাচ্চাদের ঘুম থেকে জাগিয়ে তুলে তৈরি করিয়ে খাবার খাইয়ে এরপর আমি আর ইয়াসমিন খালা মিলে চলে এলাম। যাই হোক, চলে এসেছো ভালো হয়েছে। এখন চলো, আমার সাথে একজন আছে যার সঙ্গে আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার সঙ্গে তোমার দেখা হলে মোটেও খারাপ লাগবে না। কিন্তু কে সে? আছে একজন, চলো তুমি আমার সাথে। আর ইয়াসমিন খালা তুমি ড্রয়িং রুমে বসো, আমরা আসছি কিছুক্ষণের মাঝে। সোমা তুলির হাত ধরে বাড়ির বাইরে বের হয়ে এলো। এরপর বাড়ির ডান দিকে গার্ডেন এরিয়া হেঁটে যাচ্ছে। সোমা অনেক নাম না জানা ফুলের গাছ লাগিয়ে রাখা এরিয়ায় এসে তুলি হাত ছেড়ে দিল। তুলি এত ফুলের গাছ একসাথে দেখে মুগ্ধ হয়ে গেল। সোমা ছাড়াও যে কেউ একজন এই জায়গায় উপস্থিত এটা টের পায়নি তুলি। এই সুযোগে সোমা এই জায়গা থেকে প্রস্থান নিল। তুলি যখন ফুল দেখতে ব্যস্ত ঠিক তখনই কেউ এসে তুলির কানে কানে ফিসফিসিয়ে বলে, নতুন বিয়ে করা স্বামীকে ফেলে কিভাবে চলে এসেছিস তুলা? তুলি চট করে ঘাড় ঘুরিয়ে দেখল শিমুল ওর খুব কাছে দাঁড়িয়ে আছে।
তার মানে কি সত্যি সত্যি শিমুল ওর সামনে দাঁড়িয়ে আছে? তুলি মনকে বোঝানোর জন্য কাপা কাপা হাতে শিমুলের গাল স্পর্শ করল। তুলির হাত শিমুলের গাল স্পর্শ করতেই তুলি বুঝতে পারল সত্যি সত্যি শিমুল ওর সামনে দাঁড়িয়ে আছে। কি চমকে গেলি তো আমাকে দেখে? কি ভেবেছিলি তুই আমাকে ফেলে চলে আসবি আর আমি তোকে খুঁজে পাবো না? তুমি জানলে কি করে আমি সিলেট শহরে আছি? আমি শিমুলকে জানিয়েছি ভাবিজান। তুলি তাকিয়ে দেখল শাকিল দাঁড়িয়ে আছে। শাকিল ভাই তো শিমুল ভাইয়ের বন্ধু। আপনি এই শহরে থাকেন শাকিল ভাই? হ্যাঁ, আর কামরুল হাসান মানে তোর স্যার আমার হবু শ্বশুর। মানে সোমা আপুর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে? শাকিল হাসিমুখে মাথা নাড়িয়ে সায় জানালো। তুলি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনিট 5 মতো। শিমুল তুলির মনের অবস্থা বুঝতে পেরে তুলির সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। এরপর তুলির মুখ হাতের আঁচলে নিয়ে বলল, তুই তো সব রকমের রাস্তা বন্ধ করে এসেছিস যেন আমি তোকে কোনোভাবে খুঁজে না পাই। ভাগ্যিস গতকাল রাতে শাকিলের সাথে তোর ব্যাপারে আলাপ করেছিলাম। তোর ছবি শাকিলের হোয়াটসঅ্যাপে দেয়ার কিছুক্ষণ পর শাকিল আমাকে জানায় সিলেটে আসতে। আমি চলে এলাম এখানে। বাসস্ট্যান্ডে নামার পর শাকিল আমাকে নিয়ে আসে এই বাড়িতে। সোমার সাথে পরিচয় করিয়ে দেয়। সোমা আমাকে জানায় তুই 3 দিন আগে এখানকার এক এতিমখানায় বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিস। গতকাল শাকিল কথার ছলে সোমাকে তোর ছবি দেখিয়েছিল আর সোমা তোর ছবি দেখে চিনতে পারে। শাকিল আমাকে গতকাল যখন বলল সিলেটে চলে আসতে তোকে পাওয়া গেছে, জানিস না আমি যেন পারছিলাম না পাখির মতো উড়ে এই শহরে চলে আসি। আজকের সকালটা আমার কাছে অন্যরকম তুলি। কারণ আজ সকালে তোকে খুঁজে পেয়েছি আর কোনোদিনও তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। কিন্তু আমি যে চাই না তোমার কাছে ফিরে যেতে। তুলির মুখ থেকে এমন কথা শুনে শিমুল ইশারায় শাকিলকে বলল এই জায়গা থেকে চলে যেতে। শাকিল শিমুলের ইশারা পেয়ে এই স্থান ত্যাগ করে। শিমুল তুলির হাত ধরে বলে, কিছু কথা বলবো শুনবি? তোর জীবনের কিছু আনসলভ ম্যাথ আজ আমি সলভ করে দিব। তুই শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। তুলি মাথা নাড়িয়ে সায় জানিয়ে মাথা নিচু করে বসে পড়ল পাশে রাখা বেতের চেয়ারে। শিমুল দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে তুলির উদ্দেশ্য বলতে শুরু করল। কোনো এক ষোড়শী কন্যাকে সাদা শাড়ি পরনে দেখে তার প্রেমে মজেছিলাম। সে গান গাইবে বলে সেদিন সাদা শাড়ি, চোখে কাজল আর খোপা বাঁধা চুলে বেলিফুলের মালা জড়িয়েছিল। সেদিন অনাকাঙ্ক্ষিত ভাবে আমার ছোট বোন নাতাশাকে বলেছিলাম তোর সাথে স্কুলে যাব। বোন আর আমাকে বারণ করেনি সেদিন। স্কুলে যাবার পথিমধ্যে আমার বোন একজনকে স্কুলে নিয়ে যেতে হবে বলে জানায়। আমি বুঝতে পারি নাতাশা কার কথা বলছে। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করি সেই মেয়েটির জন্য। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সে আমার সামনে আসে তার চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে। সেদিন তাকে দেখে জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করলাম জীবনে খুব ভালোভাবে বেঁচে থাকার সাথে কাউকে খুব কঠিনভাবে ভালোবাসতে না পারলে এই জীবনের কোনো লক্ষ্য থাকতে পারে না। দামি ড্রেস, আলিশান বাড়িতে থাকা, ভালো স্যালারির বেতনে চাকরি করা যদি কারো জীবনের লক্ষ্য হয়, তবে আমি বলবো এর সাথে আরও একটি লক্ষ্য থাকা প্রয়োজন, আর তা হলো ভালো মনের একটা মানুষকে ভালোবেসে আগলে রাখা।
সেদিন সে একটা গান গায়। সবাই মন্ত্রমুগ্ধের ন্যায় ওর গান শুনেছিল। আমিও শুনেছিলাম, কিন্তু সবার আড়ালে, লুকিয়ে। তার গান শেষ করার পর বোধহয় আমি সবচেয়ে বেশি হাতে তালি দিয়েছিলাম আর বলেছিলাম, তুই গান অনেক সুন্দর করে গেয়েছিস। কিন্তু সবার করতালিতে আমার উচ্ছ্বসিত স্বর চাপা পড়ে গিয়েছিল। আমি যে ওর গান শুনে মুগ্ধ হয়েছি, এই কথাটা ওকে বলতে লজ্জা পাবো বলে মিথ্যা বলেছিলাম। যে আমি একটা কাজে স্কুল থেকে বের হয়ে গিয়েছিলাম। এরপর নানান বাহানায় ওর সাথে আমার দেখা হচ্ছিল, আর আমি নানান বাহানায় ওর প্রেমে পড়েছিলাম। একবার নতুন বছরকে বরণ করে নেয়ার সময় ওকে বলেছিলাম, আগামী 5 বছর পর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমি আর তুই ফানুস উড়াবো। সে এটা শুনে কি বলেছিল জানিস? বলেছে, তোমার বউ কি আমাকে তোমার সাথে দাঁড়িয়ে ফানুস উড়াতে দিবে? কতটা বোকা হলে একটা মানুষ এমন সোজা কথার উল্টা মিন করতে পারে। একদিন আমার পুলিশের চাকরির অ্যাপয়েন্টমেন্ট এলো। সবার থেকে বিদায় নিয়ে বান্দরবন চলে গিয়েছিলাম। যাবার আগে ওকে একটা আংটি দিয়ে এসেছিলাম, আর বলেছিলাম যেন এই আংটি ওর কাছে সবসময় রাখে। ও রেখেছিল, কিন্তু এই আংটিটার জন্য সে তার আঙ্গুল হারায়। অথচ আমি জানতে অবধি পারিনি তার সাথে কি হয়েছিল। এরপর থেকে আস্তে আস্তে ওর সাথে আমার যোগাযোগ কমতে লাগলো। ওর বড় বোন একদিন আমার হাতে আংটি তুলে দিয়ে বলেছিল, তুলিকে ভুলে যেতে। আমি মনে করেছি তুলি আমাকে এই আংটি ফেরত দিয়েছে। বড় মামা মারা গেল, এরপর আমার বন্ধুর সাথে ওর বিয়ে হলো। আমি কিছু বলতে পারিনি কাউকে, আর এটাও আমি বলতে পারিনি আমি ওকে ভালোবাসি। আমি শুধুই ওকে ভুল বুঝেছি যে ও ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ রাখেনি। ভাগ্যের পরিহাসে ওর বিয়ের দিন রাতে কার অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায়। ওর স্বামীকে কেন রক্ত দিলাম না, এইটা নিয়েও আমার সাথে প্রায়ই মনোমালিন্য করেছে। আমার ভুল ভাঙল, অতঃপর তাকে বিয়ে করলাম ভয় দেখিয়ে, এই বলে যে আমি সুইসাইড করব। বিয়ে হবার পর তাকে আধ ঘন্টার জন্য চোখের আড়াল করেছিলাম। ব্যাস অমনি তিনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। আর আজ 4 দিন পর তাকে খুঁজে পেয়েছি আমি। তুই বুঝতে পারছিস তুলা আমি কার কথা বলছি? শিমুল কথাটি বলে তুলির মুখের দিকে তাকিয়ে আছে। তুলি মাথা নিচু করে হিচকি তুলে কাঁদছে। তুলি ভাবতেও পারছে না যে এই মানুষটা তাকে কত সময় ধরে ভালোবেসে আসছে। এই মানুষটাকে সে কতই না গালমন্দ করেছে, অথচ সেই মানুষটা হাসিমুখে সব সহ্য করেছে। শিমুল তুলির পাশে গিয়ে বসে পড়ল। হাত বাড়িয়ে তুলির চোখের পানি মুছে দিয়ে শিমুল বলল, আমি কিন্তু স্বামী হিসেবে খারাপ মানুষ হব না। চাইলে তুই আমার হাত ধরে জীবনের বাকি পথ চলতে পারিস, কিন্তু আমার তো যোগ্যতা নেই তোমার স্ত্রী হবার। যোগ্যতা দিয়ে সংসার বা ভালোবাসা হয় না। তোর মনের সাথে আমার মনের মিল হলেই চলবে। যোগ্যতা দিয়ে বরং কম্পেয়ার করা যায়। তোকে আমি ভালোবাসি, তুই আমার স্ত্রী, এটাই আমি জানি। তোর যোগ্যতা আমার কাছে আকাশচুম্বী। কে কি বলল সেটা আমার কানে নেবার সময় নেই তুলা। চল না জীবনের বাকি সময়টুকু দুজন দুজনের জন্য উপভোগ করি। একটিবার আমার হাত ধরে দেখ, অভিযোগ করার সুযোগ দিব না তোকে। শিমুলের কথাগুলো শুনে তুলির মনে হলো শিমুল সত্যি বলছে।
আর আজ যদি এই মানুষটাকে শখ ফিরিয়ে দেয় তবে। শিমুলের কথাগুলো শুনে তুলির মনে হলো শিমুল সত্যি বলছে। আর আজ যদি এই মানুষটাকে শখ দিয়ে ফিরিয়ে দেয় তবে তুলির জীবন থেকে আজ আবারও মূল্যবান কিছু হারিয়ে যাবে, চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। তুলি শিমুলের বাড়িয়ে দেয়া হাতে হাত রেখে বলল, এই হাত কখনো ছেড়ে দিবে না তো? না, কখনো ছাড়ব না। তুই শুধু শক্ত করে আমার হাত ধরে রাখিস, বাকিটা আমি সামলে নিব। শিমুল তুলির হাত মুঠোয় নিয়ে বলল। তুলি শিমুলের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ দৃষ্টিতে। শিমুল তুলির চাহনি বুঝতে পেরে তুলির কানে কানে ফিসফিস করে বলল, আমি এখন তোর স্বামী। তুই চাইলে বলতে পারিস দরজা আটকে দিনরাত তোর চোখের সামনে বসে থাকব। বাট এইখানে বিয়ে বাড়িতে এসে আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে লোকে ভাববে তুই তোর স্বামীকে সন্দেহ করে চোখে চোখে রাখছিস। তুলি শিমুলের মুখ থেকে এহেন কথা শুনে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। শিমুল তুলির লজ্জিত মুখ দেখে হা হা করে হেসে উঠল। সোমা এসে শিমুলকে কামরুল হাসানের সাথে পরিচয় করিয়ে দেয়। কামরুল হাসান মেয়ের কাছ থেকে তুলির সিলেট আসার ঘটনা সংক্ষেপে বুঝিয়ে বলে। সবটা শুনে অবাক হন কামরুল হাসান এবং ইয়াসমিন। কামরুল হাসান শিমুল এবং তুলিকে সোমার বিয়ের উপলক্ষে উনাদের বাড়িতে থাকার আমন্ত্রণ জানায়। শাকিল আর সোমা নব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শিমুল আর তুলি। দুদিন পর চট্টগ্রামের পথে রওনা হবার দিন ভোরে শিমুলের মোবাইলে কল করে শিমুলের মা। শিমুল রিসিভ করতেই শিমুলের মা বলে উঠে, হ্যালো শিমুল, কেমন আছিস বাবা? ভালো আছি মা। একটা গুড নিউজ আছে, শুনবে? বল। তুলির খোঁজ পেয়েছি। সত্যি? কোথায় পেয়েছিস? আমার বন্ধু শাকিল আছে না, ওর মাধ্যমে পেয়েছি। একটু পর রওনা দিব আমি আর তুলি। বাকি সবাইকে সুসংবাদ জানিয়ে দিও। আচ্ছা, দিব। শোন শিমুল, একটা কথা বলবো বাবা, তুই আবার তুলিকে বলিস না, ও এলেই শুনতে পারবে। শিমুল ভ্রু কুঁচকে ফেলল ওর মায়ের কথা শুনে। ঘুমন্ত তুলির পাশ থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে শিমুল মোবাইলে ওর মাকে বলল, বলো, খারাপ কিছু হয়েছে? কণা তার স্বামীকে গতকাল রাতে খুন করেছে। ওর স্বামী নাকি গতকাল রাতে কোন এক মেয়েকে নিয়ে ওদের ফ্ল্যাটে গিয়েছিল। কণা স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও। কণা এসব সহ্য করতে না পেরে রান্নাঘর থেকে দাঁড়িয়ে ওর স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। তারপরে আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সুমনের লাশ আর কণাকে গ্রেফতার করে নিয়ে যায়। পাপ তার বাপকেও ছাড়ে না মা। কণার স্বামী মানুষ নামের জানোয়ার ছিল। নিজের স্ত্রীর বোনের দিকে খারাপ দৃষ্টি দিয়েছিল। আর কণার কথা কি বলবো, বোনের কথা বিশ্বাস না করে স্বামীর কথা বিশ্বাস করেছিল। বড় মামিকে সামলাও, আমরা আসছি। শিমুল কল কেটে দিয়ে জানালার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, একদিন আমরা সবাই আমাদের কৃতকর্মের শাস্তি পাব। তাই জন্ম হোক যথা, তথা কর্ম হোক ভালো। সমাপ্ত। লেখকের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, অবশেষে স্মৃতির আড়ালে ভালোবাসা গল্পটা শেষ হলো। অনেকেই হয়তো বলবেন গল্পটা আরো বড় করতে পারতাম, কিন্তু আমি ঠিক এতটুকুই ভেবে রেখেছিলাম।
সমাজের কিছু অংশ আমি এই গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমার গল্পে হয়তো তুলির জন্য শিমুল আছে, কিন্তু বাস্তবে এমন একটি শিমুলের অভাব বোধ করে হাজারো তুলিরা। তাই এর চেয়ে বাড়িয়ে লিখলাম না। সবাই ভালো থাকবেন। আর গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।